everyone, Assalamu alaikum, welcome to SS Easy Education. Today we will learn the Limitation Act 1908 and the part 3. This is the last part according to the sections of this act, and in this part we will discuss the easement right, which is an important part, postponement, acknowledgement, fraud, etc. And the sources are the same. So as I have already mentioned, these are the sources from which I made these lecture sheets. So let's start with easement right. So easement is defined in section 2 subsection or clause 5 of the Limitation Act 1908. Easement include a right not arising from contract. So firstly আমাদের মনে রাখতে হবে যে easement এমন এক ধরনের অধিকার যেটা চুক্তি থেকে উদ্বুদ্ধ হয় না, by which one person is entitled to remove and appropriate for his own profit any part of the soil belonging to another or anything growing in or attached to or subsisting upon the land of another. অর্থাৎ একজন ব্যক্তি যখন অন্যজনের ভূমিতে কোনো একটি অধিকার পায়, সেই ভূমিতে চলার অথবা গ্রোয়িং ইন সেখানে এন্ট্রি নেওয়ার, or attached to or subsisting upon the land of another, অন্যের ভূমি যখন সে নিজের মতো করে ব্যবহার করার অধিকার লাভ করে, যে অধিকার কোনো কন্ট্রাক্ট থেকে উদ্বুদ্ধ হয় না, সেটিকেই 1908 অনুযায়ী বলা হয় ইজমেন্ট। ইজমেন্ট 26 সেকশনে বলা হয়েছে, ইজমেন্ট ইজ এ রাইট অফ ইউজ অফ ওয়ে অর এয়ার অর লাইট কন্টিনিউয়াসলি 20 years ওপেনলি অ্যান্ড উইদাউট ইন্টারাপশন। তো 26 সেকশনে বলা হচ্ছে যে ইজমেন্ট হলো এমন এক ধরনের অধিকার যেটি সাধারণত আমরা ইউজ অফ ওয়ে অর্থাৎ কোনো পথ ব্যবহার করার মধ্য দিয়ে বা আলো বাতাসের অধিকার আমরা কন্টিনিউয়াসলি 20 বছর ধরে যদি ওপেনলি এবং উইদাউট ইন্টারাপশন ইউজ করে থাকি, তাহলে আমরা সেটাকে বলছি ইজমেন্ট পেয়ে গেলাম। Where this right is violated, suit must be instituted within 2 years, otherwise right to sue shall extinct. তো এইখানে বলা হচ্ছে, দেখো যে যদি 20 বছর ধরে তুমি কোনো অধিকার একচ্ছত্রভাবে ইউজ করতে থাকো, তাহলে সেই ভূমির উপরে তোমার অধিকার বর্তাবে। এখন বলছে যে যদি এই রাইটটি ভায়োলেটেড হয়, তাহলে সেখানে 2 বছরের মধ্যে মামলা করা যাবে। তার মানে ইজমেন্ট রাইট ভায়োলেট করা থেকে তামাদি হচ্ছে 2 বছর। তো ইজমেন্ট রাইট 26 অনুযায়ী এই সেকশনে যে এলিমেন্টগুলো বলছে, পিসফুল এনজয়মেন্ট অ্যান্ড দেন পরবর্তীতে বলছে উইদাউট ইন্টারাপশান। তো পিসফুল এনজয়মেন্ট মানে আমরা বুঝেছি যে আমি শান্তিপূর্ণভাবে সেই অধিকারটা অর্থাৎ পথের অধিকারটা আমার থাকবে, আমি সেই অধিকারটা পাবো। দেন without interruption, in that case 20 years on private land and 60 years on government land. Occupation of person as of right. So occupation of person, ওই ব্যক্তির কি occupation এবং as of right, এটা সে অধিকার হিসেবে এই মামলাটি দায়ের করছে কিনা, অর্থাৎ এটা তো as of right, ইজমেন্ট হচ্ছে একটা রাইট। নেক্সট উইদাউট রেন্ট, অর্থাৎ যে পথের অধিকারটি সে ব্যবহার করবে বা আলো বাতাস এই সুযোগ সুবিধাটা নিবে, সেখানে সে কোনো রেন্ট পেমেন্ট করবে না। অ্যাজ অ্যান ইজমেন্ট, ইজমেন্ট হোল্ডার হিসেবে সেই অধিকারটা ভোগ করবে, নট অ্যাজ অফ ওনার। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে যে সে কিন্তু মালিক হিসেবে এই অধিকারটা ইউজ করবে না, সে ইজমেন্ট হোল্ডার হিসেবে এটি ইউজ করবে। এখন আমি এই যা পড়লাম সেটারই আবার একটু ডিটেলস পড়ছি। Easement is defined in 2(5), that is 2F of Limitation Act 1908, and is used in the reference to the situation wherein an individual uses something which does not belonging to him as a necessary or otherwise. এখন বলা হচ্ছে যে একজন ব্যক্তি এমন একটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি সে সামথিং কোনো কিছু ইউজ করবে যেটা তার নিজের নয়, মানে অন্যের একটা প্রপার্টি বা ল্যান্ড হবে। Easement one way create right by prescription and another way extinguish right of other. তো ইজমেন্ট পড়ানোর ক্ষেত্রে এটা আমি বলেই থাকি, অর্থাৎ আমি ধরো একজন ব্যক্তির পথের উপর দিয়ে পথ
আমি ব্যবহার করছি, আমার বংশ পরম্পরায় হয়তো বা সেটা 25 বছর ধরে ব্যবহার করছি, দ্যাট ইজ এটি কিন্তু প্রেসক্রিপশন, অর্থাৎ তোমরা যেটা জুরিসপ্রুডেন্সে পড়ে থাকো যে দখলের মাধ্যমে দখল সত্ত্বে কোনো কিছুর মালিকানা লাভ করা, প্রেসক্রিপশন। তো এটাই বলছে যে ইট রাইটস বাই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে এটি একটি অধিকার সৃষ্টি করে এবং অন্য অর্থে অ্যানাদার ওয়ে এক্সটিংগুইশ অফ রাইটস অফ আদার, আর একজনের আবার কিন্তু অধিকার শেষ করে দেয়, এক্সটিংগুইশ করে দেয়। এ ল অফ লিমিটেশন লিমিটস দ্য টাইম আফটার হুইচ এ সুট or other proceeding cannot be maintained in a court of justice। এবং ল অফ লিমিটেশনের টাইপটা কীরকম, যে এটি কিন্তু একটি টাইম লিমিট বলে যায় যে কোন সময়ের পর আদালতে আর কোনো স্যুট মেনটেন করা যাবে না। প্রেসক্রিপশন ইজ দ্য অ্যাকুইজিশন অফ টাইটেল বাই পজেশন অফ প্রপার্টি ফর দ্য প্রেসক্রাইব পিরিয়ড প্রোভাইডেড দ্যাট পজেশন ওয়াজ নাইদার ফোর্সিবল নর ক্লিনস্টাইন, দ্যাট ইজ হিডেন, নর পারমিসিভ। An easement may be acquired by way owner of the immovable property for the beneficial enjoyment of which the right is created or on his behalf by any person in possession of the same. B is entitled to a right of way for agricultural purposes only over A's adjoining land to the field sold. So here easement বলা হচ্ছে যে হ্যাঁ এভাবে অ্যাকোয়ারও হইতে পারে by the owner of immovable property for the beneficial enjoyment of which the right is created, অর্থাৎ কোনো একজন ইমুভেবল প্রপার্টির ওনার বেনিফিশিয়াল এনজয় করছে প্রপার্টিটা, সে হয়তো বা সেখানে ইজমেন্ট রাইট পেতে পারে, তার অন বিহাফ অফ হিমও পেতে পারে, অফ বাই এনি পারসন অন পজেশন অফ দ্য সেম, বা কেউ যদি ওই প্রপার্টিটা পজেশনে রাখে তাহলে সেও এই অধিকারটা পেতে পারে। নাও এক্সাম্পল, বি ইজ এন্টাইটেল টু এ রাইট অফ ওয়ে, বি একটা পথের অধিকার লাভ করে ফর এগ্রিকালচারাল পারপাস অনলি ওভার এজ অ্যাডজয়নিং ল্যান্ড টু দ্য ফিল্ড সোল্ড, এবং বলছে এগ্রিকালচারাল পারপাসে বি এর জমির উপর দিয়ে অ্যাডজয়নিং ল্যান্ডের উপর দিয়ে দেখা যাচ্ছে বি রাইট অফ ওয়ের এন্টাইটেলড অধিকারী, এখন সেটা ধরো বিক্রি হয়ে যাচ্ছে। সো নাও যদি আমরা বলি যে ইজমেন্টের ডেফিনেশনটা আমরা আরও ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো যে ইজমেন্ট হচ্ছে এমন একটা অধিকার যখন আমরা আরেকজনের প্রপার্টির উপরে অর্থাৎ আরেকজনের ল্যান্ডের উপরে ট্রেসপাস করে সেইখানে আমরা তার রাইট দিয়ে থাকি। তো এই জন্য বলছে দেখো, ইজমেন্ট ইজ এ রাইট গিভেন টু অ্যানাদার পারসন অর এন্টিটি টু ট্রেসপাস আপন ল্যান্ড দ্যাট পারসন অর এন্টিটি ডাজ নট ওন, তার মানে ওই পার্সন বা ব্যক্তি ট্রেসপাস করতে পারলেও কিন্তু সেটা তার নিজের নয়। ইজমেন্ট আর ইউজড ফর রোডস ফর এক্সাম্পল অর গিভেন টু ইউটিলিটি কোম্পানিজ ফর দ্য রাইট টু bury cables or access utility lines. Landlocked homeowners sometimes pay for an easement to cross the land of another to reach their home. Easements run with the land. Almost every home has an easement. It is important to look for easement in the public records, especially if a prospective buyer plans to put in a swimming pool. A property owner cannot build on top of an easement. Easements by prescription are acquired by hostile, open and notorious use of 20 years. For example, prescriptive easements could be claimed by a person who travels across a parcel of land owned by another and continuously for 20 years without the owner's permission or consent. Facts about easement of the rights of way of easement. An easement is the right to use another person's land for a stated purpose. সুতরাং আমরা দেখছি যে ইজমেন্ট এই রাইটটা কিন্তু ডিরেক্টলি আমাদের কিসের সাথে জড়িত, ল্যান্ডের সাথে জড়িত। তার মানে আমরা কোনো একটা কেবল বা ইউটিলিটি লাইন ল্যান্ডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি বা উপর দিয়ে নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে বলছে যে পার্সন অর এন্টিটি টু ট্রেসপাস আপন ল্যান্ড দ্যাট পার্সন অর এন্টিটি ডাজ নট ওন, অর্থাৎ ওটা আমাদের নিজের হবে না কিন্তু আমরা ওটা নিজের মতো করে ইউজ করব। হতে পারে আমরা কোনো একটা রোড ব্যবহার করছি বা সেদিক দিয়ে কোনো কারো একজনের জায়গার উপর দিয়ে আমার কোনো একটা ইউটিলিটি লাইন গেছে, তো সেই ক্ষেত্রে বলছে যে এইগুলো কিন্তু বা ল্যান্ডলক কোনো একটা হোম, যে বাড়ির আসলে বের হওয়ার কোনো জায়গা নেই,
তাহলে ওই বাড়ির বের হওয়ার জন্য যে রাস্তার অধিকার, এগুলোকেই আমরা বলছি ইজমেন্ট রাইট। দিস ইজ টোটালি রিলেটেড অর কানেক্টেড টু ল্যান্ড। কারণ আমার বাড়ির সামনে যদি সুইমিং পুল থাকে আর তার উপর দিয়ে কিন্তু আমি ইজমেন্ট রাইট চাইতে পারবো না, ওই দিক দিয়ে কিন্তু আমি আমার চলার পথ হিসেবে আমি ব্যবহার করতে পারবো না। এই জন্যই বলা হয় ইট ইজ কানেক্টেড টু ল্যান্ড। নাও পরবর্তীতে বলা হচ্ছে ইট ক্যান ইনভলভ এ জেনারেলি স্পেসিফিক পোর্শন অফ দ্য প্রপার্টি দ্যাট ইজ রাইট অফ ওয়ে। এ রাইট অফ ওয়ে ইজ এ টাইপ অফ ইজমেন্ট দ্যাট গিভস সামওয়ান দ্য রাইট অফ ট্রাভেল অ্যাক্রস প্রপার্টি অন বাই অ্যানাদার। মানে একেবারে 2 নম্বরে কিন্তু ডিরেক্টলি বলছে যে রাইট অফ ওয়ে, অর্থাৎ এখানে কিন্তু অন্যের একটা ভূমির উপর দিয়ে পথ চলার অধিকার দেওয়া হয়। 3 নম্বরে বলা হচ্ছে বেনিফিটস ইজমেন্ট প্রোভাইডস উইথ অ্যান এক্সাম্পল সেম ইস Tarannum owns a tract of land that borders the Gulshan Ladies Park, a popular area of jogging, picnic, boating and fishing. Mr. Asif lives next door to her, but his land does not touch the park. To avoid trespassing, he must access the park by walking or driving to a public entry point. Instead, Miss Tarannum grants an easement allowing present and future owners of Miss Asif's property to cross her land to access the park. It becomes part of the deed for both properties. And number 4, benefit to individual and or business entities. In the example above, a tract of the land was granted an easement so that its owners could use a neighbor's land to access a public area. Miss Tarannum could grant an easement to another individual to do the same, but without adding it to her deed. That type of easement normally expires at a specific time or event or upon the death of the person who benefits from it. এখানে আমরা বলতে পারি যে দেখো এখানে বলা হচ্ছে যে সে একটা পাবলিক প্রপার্টি বা একটা পার্কের মধ্যে দিয়ে যাবে আসবে, যদিও তার ল্যান্ড পার্ক টাচ করে নাই। তো বলছে হি মাস্ট অ্যাক্সেস দ্য পার্ক বাই ওয়াকিং অর ড্রাইভিং টু এ পাবলিক এন্ট্রি পয়েন্ট। তো যাক, এখানে এই উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার হচ্ছে যে এখানে কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার ওনার্সদের জন্য একটা ইজমেন্ট গ্র্যান্ট করে নেওয়া হয়েছে to cross her land to access the park. It become part of the deed for both properties, that is benefits to individual or business entities. In this example above, a tract of land was granted an easement so that its owner could use a neighbor's land to access a public area. এই উদাহরণে কিন্তু একটা ল্যান্ডে কিন্তু ইজমেন্ট রাইট হিসেবে গ্র্যান্ট করা হয়েছে এবং সেইখানে বলা হচ্ছে যে ঠিক আছে এর মালিকরা নেইবার্স ল্যান্ড যাতে ইউজ করতে পারে সেই জন্য তাদেরকে মানে ওই নেইবার্স ল্যান্ডের উপর দিয়ে যেন তারাও পাবলিক এরিয়া অ্যাক্সেস করতে পারে। সো তিনি অ্যানাদার ইন্ডিভিজুয়ালকেও কিন্তু এই রাইটটি দিতে পারেন, মিস্টার তারান্নম গ্র্যান্ট করতে পারেন তার ডিডে উল্লেখ না করে। দেন টাইপস অফ ইজমেন্ট। ইজমেন্ট আসলে টাইপস বর্ণনা করতে গেলে এটিকে আমরা বলতে পারি ইউটিলিটি ইজমেন্ট, প্রাইভেট ইজমেন্ট, ইজমেন্ট বাই নেসেসিটি অ্যান্ড প্রেসক্রিপটিভ ইজমেন্ট অ্যাকোয়ার্ড বাই সামওয়ানস ইউজ অফ প্রপার্টি। there are 4 common types of easement and ন্যাচারালি সেগুলোকে বলা হয় ইজমেন্ট বাই নেসেসিটি, ইজমেন্ট বাই প্রেসক্রিপশন, ইজমেন্ট বাই কন্ডেমনেশন অ্যান্ড পার্টি ইজমেন্ট। তো আমরা এখন দেখব টার্মিনেশন অফ ইজমেন্ট। Unlike other types of interest in land, easement may be terminated by abandonment under certain circumstances. The easement holder simply stating a desire to abandon the easement is not enough because words alone are legally insufficient to constitute abandonment. However, if the easement holder intends to abandon an easement and also takes action which demonstrate that intent, that may be sufficient to show abandonment of the easement, and the easement may be terminated. An action that qualifies as showing intent to abandon an easement is an easement holder's non-use of the easement
for an extended period of time. সো টার্মিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে যেহেতু ইজমেন্ট হচ্ছে একটা ল্যান্ডের উপরে ইন্টারেস্টেডটা ক্রিয়েট হয়, সো ইজমেন্ট কিন্তু আবার টার্মিনেটও করা হয় কিছু কিছু সার্কামস্টেন্সেসের ক্ষেত্রে। ইজমেন্ট হোল্ডার সিম্পলি কি বলতে পারে, ডিজায়ার টু অ্যাবান্ডন দ্য ইজমেন্ট ইজ নট অ্যানাফ। তার মানে ইজমেন্ট হোল্ডার যদি সিম্পলি উনি বলেন যে ঠিক আছে আমি ইজমেন্ট বাতিল করলাম, দিস ইজ নট এনাফ ফর অ্যাবান্ডনিং অ্যান ইজমেন্ট, because words are alone are legally insufficient to constitute abandonment, মানে sufficient word লাগবে। However, if the easement holder intends to abandon an easement and also takes action which demonstrate that intent, that may be sufficient to show the abandonment of the easement and the easement may be terminated। এবং সেই ক্ষেত্রে লয়ের নিয়ম হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইজমেন্ট টার্মিনেট করতে চায় তাহলে সে এই বিষয়টি সাফিসিয়েন্টলি টু শো অ্যাবান্ডনমেন্ট অফ ইজমেন্ট, মানে সে দেখাবে যে কেন আসলে এই ইজমেন্ট রাইটটা অ্যাবান্ডন করতে চাচ্ছে। অ্যান্ড যদি সেটা সাফিসিয়েন্টলি দেখাতে পারে দেন ইজমেন্টটা টার্মিনেট হয়ে যাবে। এটাই বলা হচ্ছে টার্মিনেশন অফ ইজমেন্টের ক্ষেত্রে। নাও অ্যাকুইজিশন অফ রাইট অফ ইজমেন্ট। অ্যাকুইজিশন অফ রাইট অফ ইজমেন্টটা আমরা এখন একেবারে আইনের ভাষায় হুবহু যেটা বলা আছে আমাদের 1908 সেকশনে, where the access and use of light or air to and for any building have been peaceably enjoyed therewith as an easement and as of right without interruption and for 20 years। 20 বছর ধরে যদি উইদাউট ইন্টারাপশন কোনো ব্যক্তি কোনো রাইট টু ওয়ে বা ইজমেন্ট রাইট ভোগ করে তাহলে সেই ক্ষেত্রে তার ইজমেন্ট রাইট না ডিরেক্টলি রাইটই বর্তায়। দ্য রাইট টু সাচ অ্যাক্সেস অ্যান্ড ইউজ অফ লাইট অর এয়ার ওয়ে, ওয়াটার কোর্স, ইউজ অফ ওয়াটার or other essential shall be absolute and indivisible. Each of the said period of 20 years shall be taken to be period ending within 2 years next before the institution of the suit wherein the claim to which such period relates is contested, where the property over which a right is claimed under subsection 1 belongs to the government, that subsection shall be read as it for the words 20 years the word 60 years were substituted। তো 2 নম্বরের আমরা এটা আগেই বুঝিয়ে নিচ্ছি যে যদি প্রাইভেট প্রপার্টি হয় তাহলে সেটা 20 বছর, আর যদি পাবলিক প্রপার্টি হয় ইজমেন্ট রাইট পেতে গেলে 60 ইয়ার্স আমাদের সাবস্টিটিউট করতে হবে 20-এর জায়গায়। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে বলা হচ্ছে যে 20 বছর অর্থাৎ ওপরে আমরা যেগুলো বললাম সাবসেকশন 1 2 3 4 এগুলার কথা, 1-এর আবার এই ABCDগুলো বলা হচ্ছে বা ভেতরের অংশগুলোতে বলা হচ্ছে যে যেদিন থেকে বছরটা শেষ হয়ে যাবে ইচ অফ দ্য সেট পিরিয়ডস অফ 20 years shall be taken to be period ending within 2 years next before the institution or the suit wherein the claim to which such period relate is contested. The right to such access and use of right or way, water course, use of water or other easement shall be absolute and indivisible. So these are all about the acquisition of right of easement। এর মূল জিস্ট কথাই হচ্ছে যে আমরা অ্যাকুইজিশনটা ল্যান্ডের উপরে অর্জন করব এবং এই অ্যাকুইজিশনটা আমরা ভূমি ব্যবহারের মধ্যে দিয়ে পাবো এবং এই ভূমি ব্যবহারটা আমাদেরকে আইন অনুযায়ী 20 বছর ধরে উইদাউট ইন্টারাপশন করে যেতে হবে, ব্যবহার করে যেতে হবে। Nothing is an interruption within the meaning of this section unless where there is an actual discontinuance of the possession or enjoyment by reason of an obstruction by the act or some person other than the claimant, and unless such obstruction is submitted to or acquainted or 1 year after the claimant has notice thereof and of the notice thereof and of the person making or authorizing the same to be made। যে এই সেকশন অনুযায়ী কোনো কিছুই ডিসকন্টিনিউয়েন্স হবে না
যদি না সেখানে অ্যাকচুয়াল কোনো ডিসকন্টিনিউয়েন্স না থাকে, মানে আনইন্টারাপ্টেড বা ইন্টারাপ্টেড ধরা হবে না, অ্যাকচুয়াল ডিসকন্টিনিউয়েন্স অফ দ্য পজেশন অর এনজয়মেন্ট by the reason of an obstruction by the act or some person other than the claimant। তার মানে আমি একটা পথের অধিকার ইউজ করেছি এবং ওটা নিয়ে আমি ক্লেম করছি যে আমার পথ আমি 20 বছর ইউজ করছি, কিন্তু আমি ব্যতীত অন্য কাউকে এর বিরুদ্ধে বলতে হবে এভাবে যে না এটা ইন্টারাপ্টেড না, অলরেডি এটা ইন্টারাপ্টেড এবং এটায় আর ডিসকন্টিনিউ ছিল, মাঝে 2-1 বছর পথের অধিকারটা ইউজ করা হয়নি। তার মানে এখানে বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু পথের অধিকারটা ডিসকন্টিনিউ হবে না, কন্টিনিউড থাকতে হবে। নাও ইলাস্ট্রেশনে বলছে এ সুট ইজ ব্রট ইন 1911 ফর অবস্ট্রাক্টিং এ রাইট অফ ওয়ে, দ্য ডিফেন্ডেন্ট অ্যাডমিটস দ্য অবস্ট্রাকশন but defines the right of way. The plaintiff proves that the right was peaceably and openly enjoyed by him, claiming title thereto as an easement and as of right, without interruption from 1st January 1890 to 1st January 1910. The plaintiff is entitled to judgment. এখানে কিন্তু দেখো খুব সুন্দর করে বলেছে যে প্লেন্টিফ দাবি করেছে যে 1890 সাল থেকে 1910 সাল পর্যন্ত পিচেবলি ওপেনলি আমি এই অধিকারটা ভোগ করেছি, এই পথের অধিকার। সেই ক্ষেত্রে কিন্তু প্লেন্টিফ তার পক্ষে জাজমেন্টটা পাবেন, এইটা এখানে বলা হচ্ছে। পরবর্তীতে বি নাম্বারে বলা হচ্ছে এরকমই একটা সেম সুটে প্লেন্টিফ দেখালো যে দ্য রাইট ওয়াজ পিচেবলি ওপেনলি এনজয়েড বাই হিম ফর 20 years. দ্য ডিফেন্ডেন্ট প্রুভস দ্যাট দ্য প্লেন্টিফ অন ওয়ান ওকেশন ডিউরিং দ্য 20 years হ্যাড আস্কড হিজ লিভ টু এনজয় দ্য রাইট, দ্য সুট শ্যাল বি ডিসমিসড। কিন্তু ডিফেন্ডেন্ট প্রমাণ করলো যে না, মাঝখানে ওকেশনালি 20 ইয়ার্সে সে ওকেশনালি এই পথের অধিকার ব্যবহার করত, অর্থাৎ এখানে ডিসকন্টিনিউয়েন্স ছিল, সাথে সাথে কিন্তু মামলাটি ডিসমিসড হয়ে যায়। তার মানে কি কোনো রকম কোনো ডিসকন্টিনিউয়েন্স থাকা যাবে না, কন্টিনিউয়াসলি রাইটটা ভোগ করতে হবে, তাহলে ইজমেন্টের রাইটটা পাওয়া যাবে। দেন এক্সটিংগুইশমেন্ট অফ রাইট। জেনারেল রুল that the law of limitation only bars the remedy but it does not bar the right itself. ল অফ লিমিটেশনের জেনারেল রুল হচ্ছে যে ল অফ লিমিটেশন রিমেডির বার করে, কিন্তু এটা কখনো অধিকারের ক্ষেত্রে বাধা হয় না। সেকশন 27 is an exception to this rule. It talks about the adverse possession. Adverse possession means someone who is in possession of another lands or an extended period of time can claim a legal title over it. In other words, the title of the property will vest with the person who resides in or is in possession of the land or property for a long period. If the rightful owner slip over his rights, then the right of the owner will be extinguished and the possessor of the property will confer a good title over it. সো সেকশন 27 একেবারেই আমরা যেটা পড়েছি যে পজেশন দখলদারিত্বের ভিত্তিতে যে মালিকানা পাওয়া যায় সেটা। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 27 দিয়ে কিন্তু কি ল অফ লিমিটেশন ডাজ নট বার রিমেডি বার্স দ্য রিমেডি বাট ইট ডাজ নট বার দ্য রাইট ইটসেলফ বাট বার দ্য রিমেডি। কিন্তু আমরা বলছি যে 27টাই কিন্তু এর এক্সেপশন হওয়ার কারণ হচ্ছে এর মাধ্যমে কারো অধিকার শেষ হয়ে যায়। কার অধিকার শেষ হয়ে যায়? যে তার রাইট নিয়ে ঘুমায়। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে যখন কোনো একটা প্রপার্টির টাইটেল কোনো একজন ব্যক্তি ওই প্রপার্টি ওন করে, পজেস করে এবং নির্দ্বিধায় ওই প্রপার্টি ইউজ করতে থাকে, তখন কিন্তু যে সত্যি ওনার সে ওটাতে অধিকার হারায়, আর যে ইউজ করছিল তার অধিকার সেখানে বর্তায়। দেন এক্সক্লুশন ইন ফেভার অফ দ্য রিজার্ভেশনস অফ সার্ভিয়েন্ট টেন্যান্ট। সেকশন 27কে সেকশনে এভাবে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দেখো, where any land or water upon over or which any easement has been enjoyed or derived has been held under or by virtue of any interest for life or any term of years exceeding 3 years from the granting thereof, the time of the enjoyment of such easement during the continuance of such interest or term shall be excluded in the computation of the period of 20 years in case the claim is within 3 years next after the determination of such interest of terms resisted by the person entitled on such determination to the said land or water. And here illustration is A sues for a declaration that he is entitled to a right of way over B's land. A proves
that he has enjoyed the right for 25 years. But B shows that during 10 of these years, C, a Hindu widow, had a life interest in the land, that on C's death, B became entitled to the land, and that within 2 years after C's death, he contested A's claim to the right. The suit must be dismissed, as A, with reference to the provisions of this section, has only proved enjoyment for 15 years. সো এই সেকশনটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন এই প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমি বলবো। এখানে কিন্তু বলা হচ্ছে যে একটি ডিক্লারেশনের স্যুটের জন্য এ মামলা করেছিল যে সে বিয়ের ল্যান্ডের উপর দিয়ে 25 বছর ধরে হাঁটাচলা করছে, কিন্তু এখানে দেখো বি প্রমাণ করলো যে না, মাঝখানে 10 বছর এই ল্যান্ডের উপরে সি একজন উইডো ছিল, তার লাইফ ইন্টারেস্টের মধ্যে 10 বছরের ছিল। তখন কিন্তু এই মামলাটি পুরোপুরি ডিসমিসড হয়ে যাবে, কারণ মাত্র এখানে কত 15 বছর কিন্তু দাবি করেছে, মানে বি যে দাবি করেছে 25 বছর, তার মধ্যে কিন্তু বি দেখাতে পারলো মাত্র 15 বছর সে উইদাউট ইন্টারাপশান অধিকার ভোগ করেছে, আর মাঝখানে ইন্টারাপশান হয়েছে 10 বছরের একজন হিন্দু উইডো দ্বারা। আমরা প্রায় সব ইজমেন্টের সেকশনগুলোই পড়ে ফেললাম। সেকশন 28 এটা কিন্তু একটা ডিফারেন্ট সেকশন, বলা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট অফ প্রপার্টি, কোনো প্রপার্টির অধিকার শেষ হয়ে যাওয়া সম্পর্কে বলা হচ্ছে। As at the determination of the period hereby limited to any person for instituting a suit for the possession of any property, his right to such property shall be extinguished. So next, postponement of limitation. Postponement of limitation means extending the period of limitation. তার মানে লিমিটেশন আইনের পোস্টপোনমেন্ট বলতে আমরা বুঝবো যে কিভাবে লিমিটেশনের পিরিয়ডটাকে এক্সটেন্ড করা হয়। তো আমি তোমাদেরকে কতগুলো শব্দ কিন্তু মনে রাখতে বলবো। যেটা প্রথম শিটে পড়াইছিলাম কন্ডোনেশন অফ ডিলে, তার মানে কি বিলম্ব মৌকুফ। দ্বিতীয়টাতে পড়াইছিলাম এক্সক্লুশন অফ দ্য পিরিয়ড অফ লিমিটেশন, তার মানে যখন আমি লিমিটেশনের পিরিয়ডটা কাউন্ট করব তখনই কিছু কিছু দিন কাউন্টিংয়ে বাদ থাকবে। আর আজকে আমি পড়াচ্ছি পোস্টপোনমেন্ট অফ লিমিটেশন। এর অর্থটা হচ্ছে টাইম পিরিয়ডটা বাড়ানো, যেটা সেকশন 17 থেকে সেকশন 24-এ আলোচনা করা হয়েছে লিমিটেশন আইনের। সো বলা হচ্ছে দেখো, সেকশন 17 to section 24 of the Act deals with the postponement of limitation. In the following cases, the period of limitation will not begin to run. Under section 17, firstly, where a person having the right to sue or make an application has died before the right accrues, or right accrues only on the death of that person, the period of limitation will be computed from the time when there is a legal representative who is capable of instituting. Secondly, where a person against whom the right to sue or make an application would have accrued dies or would have accrues on his death, limitation will start when there will be a legal representative of the deceased. তো এখানে প্রথমতই বলা হচ্ছে যে যদি কোনো একজন ব্যক্তি মামলা করার অধিকার বা অ্যাপ্লিকেশন অধিকার লাভ করার পূর্বেই যদি সে মারা যায় তাহলে কি হবে, তাহলে পিরিয়ড অফ লিমিটেশন কম্পিউট করা শুরু হবে না। তো বলা হচ্ছে যে তার যদি কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকে এবং রিপ্রেজেন্টেটিভ যতক্ষণ পর্যন্ত না মামলা বা অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করেছে ততক্ষণ পর্যন্ত এটি পোস্টপন্ড হয়ে থাকবে, পোস্টপন্ড। আন্ডার সেকশন 18 আমরা কিন্তু এটা অনেক পরিচিত একটা সেকশন, আমরা জানি ফ্রড, where the suit or application is based upon fraud, মানে কোনো একটা স্যুট বা অ্যাপ্লিকেশনের ভিত্তিই হচ্ছে প্রতারণা বা মিস্টেক অর কনসিলমেন্ট বাই ফ্রড। The period of limitation will not start unless the plaintiff or applicant was discovered the fraud, concealment or mistake. যতক্ষণ পর্যন্ত না প্লেন্টিফ এই ফ্রড মিস্টেক আবিষ্কার করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টাইম স্টার্ট হবে না, তার মানে টাইমটা পোস্টপন্ড হয়ে থাকলো। আন্ডার সেকশন 19, ইন কেস অফ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ লায়াবিলিটি, তার মানে কি কারো কোনো লায়াবিলিটির স্বীকৃতি দেওয়া, in respect of any property or right, a fresh period of limitation will be computed from the time acknowledgement was signed
অর্থাৎ যেদিন অ্যাকনলেজমেন্টটা সাইন হবে, অর্থাৎ লায়াবিলিটি কেউ রিসিভ করবে বা গ্রহণ করবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে তার ফ্রেশ টাইম শুরু হবে। অর্থাৎ আমি একটা অ্যাকনলেজমেন্ট ইস্যু করলাম আর টাইম লিমিটেশন শুরু হয়ে গেল, নো। আমি একটা অ্যাকনলেজমেন্ট রেডি করলাম এবং সেখানে অবশ্যই সিগনেচার হতে হবে, অ্যান্ড ফ্রম দ্য ডেট অফ দ্য সিগনেচার দ্য টাইম উইল বি স্টার্ট। দেন under section 20, where payment on account of a debt or of interest on legacy, a fresh period of limitation will be computed when payment was made. সেকশন 20 অনুযায়ী বলা হচ্ছে যে যদি এমন কোনো সময় হয় যে পেমেন্ট অফ অ্যাকাউন্ট অফ এ ডেপ্ট, কোনো ঋণের পেমেন্ট, অর কোনো একটা ইন্টারেস্ট অন লিগাসি, ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন শুরু হবে হোয়েন পেমেন্ট ওয়াজ মেড, যেদিন পেমেন্ট হবে সেদিন থেকে কিন্তু ফ্রেশ কম্পিউটেশন অফ টাইম, ততদিন টাইম পসপন্ড থাকবে। Section 21 is only a further explanation of Section 19 and Section 20. It says that under a disability, the expression agent duly authorized will include the lawful guardian, committee, manager or agent duly authorized by such guardian, committee or manager. So Section 21 হচ্ছে 19 এবং 20-রই একটা এক্সপ্লানেশন, একটা ব্যাখ্যা বলা যায়, একটা বিস্তৃতকরণ বলা যায়। তার মানে পেমেন্ট বা অ্যাকনলেজ আসলে কে করবে? ইন কেস অফ ডিসাবিলিটি, যে অ্যাকনলেজ করতে পারতো বা পেমেন্ট করতে পারতো, তার ডিসাবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে ডিউলি অথরাইজড এজেন্ট। সো ডিউলি অথরাইজড এজেন্ট আবার কে? তিনি হতে পারেন লফুল গার্জিয়ান, হতে পারেন কোনো কমিটি, ম্যানেজার, অথবা কোনো এজেন্টও হতে পারেন যাকে ডিউলি অথরাইজড করেছে ওই গার্জিয়ান, কমিটি বা ম্যানেজার। নাও সেকশন 22, where a new plaintiff or defendant is added or substituted after the institution of suit, the suit will be deemed to be instituted when he was so made the party. However, if the new plaintiff or defendant was added due to a mistake in good faith and the court is satisfied, the suit shall be deemed to have been instituted on an earlier date. সেকশন 22 জয়েন্ডার ও পার্টি নিয়ে বলছে যে যদি কোনো নতুন প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টকে সাবস্টিটিউট করা হয় বা অ্যাড করা হয়, ধরে নেওয়া হবে যে তারা যেন মামলার শুরু থেকে এখানে ছিল। ওকে, সো তবে হ্যাঁ, যে কোর্টকে স্যাটিসফাই হতে হবে যে ওনাকে অ্যাড করা হয়নি কোনো মিস্টেক বা গুড ফেথের কারণে। Section 23, where there is a continuing breach of contract or tort, a fresh period of limitation will start at the moment when the breach of tort continues. তো বলছে যদি কন্টিনিউয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট অথবা টর্ট হয়, একটা ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন শুরু হবে কখন থেকে? যখন ব্রিচ অফ টর্টটা কন্টিনিউ করবে। Under Section 24, in case of suits for compensation for acts not actionable without a special damage, limitation period will start from the time when the injury occurs. এক্ষেত্রে বলছে দেখো, স্যুট ফর কম্পেনসেশনের ক্ষেত্রে ফর অ্যাক্টস যেগুলো স্পেশাল ড্যামেজ ব্যতীত অ্যাকশনেবল নয়, সেখানে কিন্তু লিমিটেশন শুরুই হবে যদি স্পেশাল ড্যামেজ বা ইনজুরি হয় তখন থেকে। এখন আমরা এই 17 সেকশন থেকে 24 সেকশন পর্যন্ত আইনে কি বলা আছে সেটা দেখব। হুবহু আমাদের আইন তুলে দেওয়া হয়েছে এখানে, আর ওখানে আমি কিন্তু সংক্ষেপে শুধু জিস্টগুলো পড়ে গেলাম। তো আইনের প্রথমেই বলা হয়েছে, হোয়ার এ পারসন হু উড ইফ হি ওয়ার লিভিং হ্যাভ এ রাইট টু ইনস্টিটিউট সুট মেক অ্যান অ্যাপ্লিকেশন ডাইজ বিফোর দ্য রাইট অ্যাক্রুজ, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application. সো আমাদের প্রথমটাই যদি তোমরা বুঝে থাকো তাহলে আর এই দুটো আলাদাভাবে দেওয়ার দরকার নেই। আমি দিয়েছি কারণ অনেকেই অনেক সময় চাই যে আসলে আইন সরাসরি কি বলছে, আমি এক কথায় এভাবে না লিখে আইনেরটাও একটু দেখব, এই জন্য কিন্তু আমি এই শিটগুলো রেখেছি। হোয়ার পারসন এগেইনস্ট টু হুম if he were living, a right to institute a suit or make an application would have accrued dies before the right accrues, the period of limitation shall be computed from the time when there is a legal representative of the deceased against whom the plaintiff may institute or make such suit or application. However, these are not applied to suits to enforce rights of preemption or to suits for the possession of immovable property of an hereditary office.
এই সেকশনের দুইটা বিধানে কিন্তু আমরা প্রিএমশনের অধিকার যখন আমরা অধিকারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। Now effect of fraud where any person having right to institute a suit or make an application has by any means of fraud kept from the knowledge of such right of the title on which he is founded, or where any document necessary to establish such right has been fraudulently concealed from him, যেটা আমি সংক্ষেপে পড়ালাম যে concealed অথবা fraud, the time limited for instituting a suit or making an application against the person guilty of fraud accessory thereto or against any person claiming through him otherwise than in good faith and for a valuable consideration shall be computed from the time when the fraud first become known to the person injuriously affected thereby. That is আমরা বলেছি plaintiff. In the case of the concealed document when he first had the means of producing it or compelling its production, মানে কোনো ডকুমেন্ট যদি হাইড বা কনসিল করা হয় সেই ক্ষেত্রে যেদিন সে ওই হাইড বা কনসিল করা ডকুমেন্টটা পাচ্ছে অথবা যেদিন তাকে অর্ডার করা হচ্ছে কনসিল ওই ডকুমেন্টটা জমা দেওয়ার জন্য সেদিন থেকে লিমিটেশনটা কাউন্ট হবে, তার আগে পর্যন্ত পোস্টপন্ড থাকবে। Where a person has obtained possession by means of fraud, their period of limitation commences from the time when such fraud comes within the knowledge of such aggrieved party or deprived person against whom fraud is committed. Time of mutation becomes immaterial so as far as the limitation period is concerned. It is also punishable offence under section 420 of the Penal Code. এক্ষেত্রে কিছু বিধান এখানে বলা হয়েছে। লিমিটেশন কি হয়? সিজেস কমেন্সমেন্ট আপন নলেজ, দ্যাট ইজ নলেজ অফ ফ্রড আপন প্রোডাকশন অফ ডকুমেন্ট যখন আমরা দিব অথবা নলেজ থাকবে আমাদের ফ্রড নিয়ে তখন থেকে কিন্তু লিমিটেশন সিজ হয়ে যাবে অথবা লিমিটেশন সিজ করে নেওয়া হবে। তার মানে আমি জানতাম যে ফ্রড করছি, জেনে শুনে করছি, তাহলে হবে না। বাট মানে কি ফ্রড হয়ে গেছে আমার অজান্তে, আমি জানি না, আমি যেদিন থেকে জানতে পারলাম তখন পোস্টপন্ড থাকবে। তো এটা বলা হচ্ছে যে লিমিটেশন কিন্তু সিজ হয়ে যায় যদি অল্টারনেটিভলি কিছু প্রুভ হয়। ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। Effect of acknowledgement in writing under section 19 where before the expiration of the period prescribed for a suit or application in respect of any property or right, an acknowledgement of liability in respect of such property or right has been made in writing, signed by the party against whom such property or right is claimed, or by some person through whom he derives title or liability. A fresh period of limitation shall be computed from the time when the acknowledgement was so signed. আমরা এটা কিন্তু দুই লাইনে খুব সহজেই পড়ে ফেলেছি। আমার মনে হয় সেখান থেকে পড়লেই হবে। যদি একবারে আসে তোমাদের বলতে হয় যে পোস্টপোনমেন্ট কিভাবে সম্ভব, কিন্তু আলাদা করে যদি তোমাদের বর্ণনা করতে হয় অ্যাকনলেজমেন্ট ফ্রড, তখন কিন্তু একটু বেশি করে এক্সপ্লানেশন ব্যাখ্যা দিয়ে সেকশন ওয়াইজ বড় করে বলাটাই বেটার হবে। Where the writing containing acknowledgement is undated, oral evidence may be given to the time when it was signed, but subject to the provision of the Evidence Act, oral evidence of its content shall not be received. কবে সিগনেচার হয়েছে অ্যাকনলেজমেন্টের যদি ডেট না দেওয়া হয় তাহলে এই সংক্রান্ত কিন্তু সাক্ষ্য নেওয়া যাবে, কিন্তু অ্যাকনলেজমেন্টের কন্টেন্ট নিয়ে কোনো ওরাল এভিডেন্স নেওয়া যাবে না। এক্সপ্লানেশন 1-এ বলছে ফর দ্য পারপাজেস অফ দিস সেকশন অ্যান অ্যাকনলেজমেন্ট মে বি সাফিসিয়েন্ট though it omits to specify the exact nature of the property or right, or avers that the time for payment, delivery, performance, or enjoyment has not yet come, or is accompanied by a refusal to pay, deliver, perform, or permit to enjoy, or is coupled with a claim to a set of or is addressed to a person other than the person entitled to the property or right. এই সেকশনের আলোকে বলা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সাফিসিয়েন্ট ধরে নেওয়া হবে যদি অ্যাকনলেজমেন্টে ওই প্রপার্টির কোনো স্পেসিফিক নেচার বা অধিকার সম্পর্কে বলা নাও থাকে, তারপরও কিন্তু অ্যাকনলেজমেন্ট হবে। বা ডেলিভারি, পারফরমেন্স অফ এনজয়মেন্ট, এগুলো যদি কোনো কিছু না উল্লেখ করা হয়, অথবা তার সাথে যদি কোনো পের রিফিউজাল বা ডেলিভার বা কোনো পারমিট টু এনজয় এগুলো যদি অ্যাকম্পানিড করা হয়, মানে সংযুক্ত করা হয়
একটা ক্লেমের কপি যদি থাকে অথবা যদি সেট অফ থাকে যে আমরা সেট অফ করে নিয়েছিলাম, অ্যাডজাস্ট করেছিলাম, তো এগুলা বলতেছে দিজ আর এনাফ ফর দ্য অ্যাকনলেজমেন্ট। ওকে, যে হ্যাঁ সেট অফ থাকলে তো ধরেই নিচ্ছি যে হ্যাঁ ও আমার কাছ থেকে টাকা পেতো, সেট অফ করে নিচ্ছি, সো দিস ইজ ইনাফ ফর অ্যাকনলেজমেন্ট। এক্সপ্লানেশন 2, ফর দ্য পারপাজেস অফ দিস সেকশন, সাইন্ড মিন্স সাইন্ড either personally or by an agent duly authorized in this behalf। এখন সাইন্ড বলতে আমরা বুঝবো যে ডিউলি অথরাইজড কোনো ব্যক্তি সাইন করেছে অথবা এই সেকশনের আলোকে যার করার দরকার সে করেছে। ফর দ্য পারপাজেস অফ দিস সেকশন অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি অর অর্ডার ইজ অ্যান অ্যাপ্লিকেশন রেসপেক্ট টু এ রাইট। Period of limitation commence when causes of action arises, such as refusal of repayment of debt or commission of other such a type of wrong. But where before the expiry of limitation written acknowledge is made and duly signed admitting the liability, limitation period is supposed to be prolonged. Thus, 4 ingredients comes out as such. Prior agreement. Agreement must be made before the expiration of the prescribed period of limitation. Admission of liability. It must in terms be a sufficient admission of liability. Where is no admission of liability, there is no agreement acceptance acceptable as extension in limitation. And written, such agreement must be written. Oral agreement requires sufficient evidence. So agreement লিখিত হতে হবে, ওরাল এগ্রিমেন্ট কিন্তু সাফিসিয়েন্ট এভিডেন্স দরকার। নাও সিগনেচার। এগ্রিমেন্ট উইদাউট ডিউলি সাইন্ড ইজ ভয়েড, মানে কোনো এগ্রিমেন্ট কিন্তু সিগনেচার অর্থাৎ ডিউলি সিগনেচার ব্যতীত রাখা যাবে না, তাহলে ভয়েড হয়ে যাবে। ইট শুড বি ডিউলি সাইন্ড। নাও যদি ফ্রেশ টাইম স্টার্ট হবে, কন্ডিশন কি কি? মেড বিফোর দ্য এক্সপায়ারি অফ লিমিটেশন। অ্যাকনলেজমেন্টের কথা আমরা বলছি যে অ্যাকনলেজমেন্ট অবশ্যই লিমিটেশনের পূর্বে করতে হবে, অ্যাকনলেজমেন্ট অবশ্যই লিখিত হতে হবে, মাস্ট বি সাইন্ড হতে হবে। অ্যাকনলেজমেন্টে তার কী দায় সেটা অ্যাকনলেজ হতে হবে। রিগার্ডিং প্রপার্টি ওর রাইট, প্রপার্টি নিয়ে অ্যাকনলেজ হয়েছে নাকি রাইট নিয়ে হয়েছে। সাইন্ড বাই দ্য ডিফল্টার অর ডিফেন্ডেন্ট। ওরাল এভিডেন্স অফ টাইম হোয়ার সাইন্ড আনডেটেড, অর্থাৎ সাইন যদি আনডেটেড থাকে তাহলে সেখানে ওরাল এভিডেন্স নেওয়া যাবে। এই কয়েকটা পয়েন্টই কিন্তু বলা হয়েছে 19 নম্বর সেকশানে। কম্পিউটেশন অফ নিউ লিমিটেশন। এ নিউ পিরিয়ড অফ লিমিটেশন শ্যাল বি কম্পিউটেড ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাকনলেজমেন্ট, দ্যাট ইজ ফ্রম দ্য টাইম হোয়েন ইট ওয়াজ সাইন্ড। ইফেক্ট অফ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ ডেট অ্যাজ ইন্টারেস্ট অন লিগ্যাসি। Where payment on account of a debt or interest on a legacy is made before the expiration of the prescribed period by the person liable to pay the debt or legacy or by his duly authorized agent, a fresh period of limitation shall be computed from the time when the payment was made. However, the same in the case of a payment of interest made before the first day of January 1928, an acknowledgement of the payment appears in the handwriting of or in writing signed by the person making the payment. 21 এটার ব্যাখ্যা কিন্তু দিয়েছি যে ডিউলি অথরাইজড এজেন্ট ইন দিস বিহাফ 21 নম্বর সেকশন 20 এবং 19 সেকশনকে পরিপূরক কিন্তু করেছে এবং সেখানে বলা হচ্ছে ডিউলি অথরাইজড বলতে আমরা বুঝবো যে কোনো লফুল গার্জিয়ান কমিটি অথবা ম্যানেজার অথবা ডিউলি অথরাইজড এমন কেউ যাকে এই লফুল গার্জিয়ান কমিটি বা ম্যানেজার নিয়োগ দিয়েছে, মানে ডিউলি অথরাইজড করেছে। So nothing in this section renders one several joint contract or partner executor mortgage or chargeable by reason only of a written acknowledgement signed or of any payment made by or by the agent of any other or others of them. For the purposes of this section, acknowledgement signed or payment made in respect of any liability by or by the duly authorized agent of any widow or other limited owner of the property who is governed by the Hindu law shall be a valid acknowledgement or payment as the case may be, as against a reservationers succeeding to such liability. And where a liability has been incurred by or on behalf of a Hindu undivided family, as such an acknowledgement or payment made by or by the duly authorized agent of the manager of the family for the time being shall be deemed to have been made on the behalf of the whole family.
জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে কি হয়, কর্তা যদি অ্যাকনলেজ করে সেখানে কি হোল ফ্যামিলির অন বিহাফ অফ হোল ফ্যামিলি ধরে নেওয়া হবে, সেটাই বলা হচ্ছে। নাও সেকশন 22, ইফেক্ট অফ সাবস্টিটিউটিং অর অ্যাডিং নিউ প্লেন্টিভ অথবা ডিফেন্ডেন্ট। এটা আমি বুঝিয়ে দিলাম যে মিস জয়েন্ডার মানে জয়েন্ডার অফ পার্টির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে মামলা শুরু করার পরে যদি কোনো নতুন প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট যদি সাবস্টিটিউটেড হয় অথবা অ্যাড হয়, দ্য সুট শ্যাল অ্যাজ রিগার্ড হিম বি ডিম টু হ্যাভ বিন ইনস্টিটিউটেড হোয়েন হি ওয়াজ সো মেড এ পার্টি। মানে তার ক্ষেত্রে মামলাটা এমনভাবেই সে ধরে নেবে যে প্রথম থেকেই সে যেন একটি মানে যেদিন থেকে সে পার্টি হলো সেদিন থেকেই যেন মামলার কার্যক্রম শুরু হলো, প্রথম থেকে সব কিছু তার উপরে অ্যাপ্লিকেবল হবে না। বি ডিম টু হ্যাভ বিন ইনস্টিটিউটেড হোয়েন হি ওয়াজ সো মেড এ পার্টি, মানে যখন তাকে মামলার একটি পক্ষ করা হলো। এখন আবার বলছে ইট ইজ নট অ্যাপ্লিকেবল হোয়ার এ পার্টি ইজ অ্যাডেড অর সাবস্টিটিউটেড owing to an assignment or devolution of an interest during the pendency of a suit, or where a plaintiff is made a defendant or a defendant is made a plaintiff। তো বলছে যে তবে এই প্রবিধান কিন্তু আমরা প্লেন্টিভকে যদি ডিফেন্ডেন্ট করি আর ডিফেন্ডেন্টকে প্লেন্টিভে অল্টারনেট করি তখন কিন্তু আর অ্যাপ্লিকেবল হবে না। তখন শুরু থেকে শুরু হয়েছিল যা নিয়ম যেগুলো আগে হয়ে এসেছে তাদেরকে ওইভাবে পালন করতে হবে। যেদিন থেকে প্লেন্টিভকে ডিপেন্ডেন্ট করলাম বা ডিপেন্ডেন্টকে প্লেন্টিভ করলাম ওই দিন থেকে যে নতুন করে শুরু হবে, নো। হোয়েন পার্টিজ আইদার প্লেন্টিভ অর ডিপেন্ডেন্ট আর অ্যাডেড অর সাবস্টিটিউটেড, it shall be presumed that this effect is made from the date of such addition or substitution। প্লেন্টিভ ডিপেন্ডেন্ট হিসেবে তাকে যেদিনই অ্যাড করা হোক বা সাবস্টিটিউট করা হোক এটা ধরে নেওয়া হবে, মানে প্রিজাম্পশন হবে এরকম যে ওই ডেটেই তাকে অ্যাডিশন বা সাবস্টিটিউশন করা হলো। ইট ইজ ডিউটি অফ প্লেন্টিভ টু গেট জয়েন্ড অল দ্য নেসেসারি পার্টিস। প্লেন্টিভ শুড বি ভিজিল্যান্ট অ্যান্ড নট দ্য ইন্ডোলেন্ট। সো অর্ডার 6 গভর্নস দ্য জয়েন্ডার অফ দ্য পার্টিস। তার মানে কি প্লেন্টিভকে কিন্তু ভিজিল্যান্ট হতে হবে, ইন্ডোলেন্ট হওয়া যাবে না। হোয়ার আর 3 plaintiffs, one of whom is minor, limitation as against minor shall stand seized until he attains the age of majority. The time limitation shall run against rest of 2 major plaintiffs. Where all plaintiffs are partners in a firm, it is presumed that interest of all is not clashing as to each other being having common interest in business। সেখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে 3 জন প্লেন্টিভের যদি একজন হয়ে যায় মাইনর, তাহলে যে 2 জন মেজর রয়েছে মেজর প্লেন্টিভের এগেনস্টে টাইম লিমিটেশন শাল রান, অর্থাৎ তামাদি শুরু হয়ে যাবে। আর যদি এমন হয় যে অল প্লেন্টিভস আর পার্টনার ইন আ ফর্ম, তখন ধরে নেওয়া হবে যে অল ইজ নট ক্ল্যাশিং, ইচ আদার বিং হ্যাভিং কমন ইন্টারেস্ট। তাদের প্রত্যেকেরই কি একটা কমন ইন্টারেস্ট আছে, সো তাদের প্রত্যেকের তাই কি হবে ইজ নট ক্ল্যাশিং, সো প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্ল্যাশ হবে না বিকজ দে হ্যাভ দ্য কমন ইন্টারেস্ট। কন্টিনিউইং ব্রিচেস অফ রংস, যেটাকে আমরা বলছি সিভিল রংস, সেকশন 23। এখানে দেখো সেকশন ওয়াইজ বলা হচ্ছে ইন দ্য কেস অফ এ কন্টিনিউইং ব্রিচ এ কন্ট্রাক্ট অ্যান্ড ইন দ্য কেস অফ এ কন্টিনিউইং রং independent of contract, a fresh period of limitation begins run at every moment of the time during which the breach of wrong as the case may be continues। অর্থাৎ যেদিন ব্রিচ অফ রং হবে সেদিন থেকে একেবারে নিউলি একটা টাইম পিরিয়ড গণনা শুরু হবে। where is continue breach, limitation runs continuously during each breach, such breach case can be brought in court of law at any time during such breaches। where easement has not been acquired or continuously water is drained from the land belonging to other, it is continuous breach of others' legal right। unauthorized use of copyright belonging to other is also covered under continuous breach। where wife has left her husband without any lawful cause and refusal to come back and exercise his conjugal rights after his repeated requests, it's also continuous breach। so these are the examples of continuous breach। সেকশন 23 কিন্তু কন্টিনিউয়াস ব্রিচের জন্যই অ্যাপ্লিকেবল এবং আমরা বলছি যে যখনই ব্রিচ কন্টিনিউ করতে থাকবে লিমিটেশন তখন থেকেই শুরু হবে। অ্যান্ড দ্য লাস্ট সেকশন অফ পোস্টপোনমেন্টস, suit for compensation for act not actionable without a special damage। তার মানে suit for এমন একটা কোনো অ্যাক্টের জন্য আমি মামলা করতেছি যেটা অ্যাকশনেবল তখনই হবে স্পেশাল ড্যামেজ হলে।
সো সেই ক্ষেত্রে স্পেশাল ড্যামেজ তো হতে হবে, নাহলে কি কম্পেনসেশনের স্যুট চালু হবে? হবে না। এটাই কিন্তু এই 24-এ বলা হচ্ছে। ইন কেস অফ এ স্যুট ফর কম্পেনসেশন অফ অ্যান অ্যাক্ট হুইচ ডাজ নট গিভ রাইজ টু এ কজ অফ অ্যাকশন আনলেস সাম স্পেসিফিক ইঞ্জুরি অ্যাকচুয়ালি রেজাল্টস, মানে যতক্ষণ পর্যন্ত না কোনো স্পেসিফিক ড্যামেজ না হয়েছে, ইঞ্জুরি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই স্যুট ফর কম্পেনসেশন ওই অ্যাক্টের জন্য করা যাবে না। দ্য পিরিয়ড অফ লিমিটেশন শ্যাল বি কম্পিউটেড ফ্রম দ্য টাইম হোয়েন দ্য ইঞ্জুরি রেজাল্টস, অর্থাৎ যেদিন ড্যামেজ হবে সেদিন থেকেই আমরা কিন্তু এই টাইমটা কম্পিউট করতে পারবো। A owes the surface of a field, B owes the subsoil, B digs coal thereout without causing any immediate apparent injury to the surface, but at last the surface subsidies. The period of limitation in this case of a suit by A against B runs from the time of the subsidence. এ কি করলো? একটা ভূমির মালিক আর একজন ধরো সারফেসের মালিক, একজন সাবসয়েলের মালিক। সাবসয়েল বি হচ্ছে একেবারে মাইনিং করে যাচ্ছে, কোনোই ক্ষতি হচ্ছে না, সারফেসকে ঠিক রাখে। তো যেই মুহূর্তে এই সাবসিডাইজ অর্থাৎ ভেঙে পড়লো তার সাবসয়েল, ওই মুহূর্তেই কিন্তু এ মামলা করার অধিকার পাবে, তার আগে নয়। হোয়ার দেয়ার ইজ নট এ স্পেশাল ইঞ্জুরি ফ্রম দ্য অ্যাক্ট আদার্স বাট ভায়োলেশন অফ লিগাল রাইট ইজ দেয়ার, লিমিটেশন স্টার্টস হোয়েন সাচ ইঞ্জুরি রেজাল্টস। A owns the surface of a field, B owns the subsoil. A digs coal thereout without apparent injury to the surface. একই এক্সাম্পল, একই বিষয় আসলে বলা হচ্ছে এখানে, দেখো কিন্তু সেক্ষেত্রে একটু আলাদা আছে। দ্য পিরিয়ড অফ লিমিটেশন ইন দ্য কেস অফ এ সুট বাই এ এগেনস্ট বি রানস ফ্রম দ্য টাইম অফ দ্য সাবসিডেন্স, দ্যাট ইজ ডেক্লাইন, হোয়ার বি digs subsoil without affecting the surface of A, no wrong is committed. মানে যতক্ষণ পর্যন্ত সে এই ডিগিংটা চালাইছে ক্ষতি না করে, ততক্ষণ পর্যন্ত সে কোনো রং করে নাই। ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস লিমিটেশন অ্যাক্ট, প্লিজ কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ইউর কমেন্টস আর ভেরি ভ্যালুয়েবল ফর মি। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ টু অল।